একটা রিয়েলিস্টিক লাভ স্টোরি কি আজও অডিয়েন্সের মন জিততে পারে? দো দিওয়ানে এক শায়র মে মুভিটা দেখে আমার কেমন লাগলো? মুভিটা কি ওয়ার্থ ওয়াচিং নাকি অ্যাভারেজ? চলুন। হ্যালো, দিস ইজ অনির্বাণ ভট্টাচার্য অ্যান্ড ওয়েলকাম টু নিউ ভিডিও অফ মাই চ্যানেল মুভি ম্যাজিক মোমেন্টসে আপনার সবাইকে স্বাগত জানাই। মুভি ম্যাজিক মোমেন্টসে আজকে আমি রিভিউ করতে চলেছি দো দিওয়ানে এক শায়র মে ছবিটা নিয়ে। তো এই ছবিটা কীরকম সেই ব্যাপারেই কথা বলবো আজকের এই ভিডিওতে। তো চলুন ভিডিওটা আরম্ভ করা যায়। তো দো দিওয়ানে এক শায়র মে ছবিটা একটা টিপিক্যাল বলিউডে যেরকম রোম্যান্টিক মুভি হয় সেরকম না, তার থেকে অনেকটাই আলাদা বলবো। তো এটা একটা এমনি রোম্যান্টিক জেনারি মুভি, কিন্তু টিপিক্যাল রোম্যান্টিক মুভি না। এখানে আছে হচ্ছে ভালোবাসা, সম্পর্ক এবং কঠিন বাস্তবের সমস্যাগুলোকে ডিরেক্টর তোমার তুলে ধরার চেষ্টা করেছে। এবং দুটো সিদ্ধার্থ চতুর্বেদী যে ক্যারেক্টারটা পাঠ করছে এবং মৃণাল ঠাকুর যে ক্যারেক্টার প্লে করছে, এদের এই দুটো ক্যারেক্টারের মধ্যেই একটা কমপ্লেক্স ইনসিকিউরিটি আছে। এবং সেটা কি ইনসিকিউরিটি সেটা আমি বলতে চাইছি না, কারণ সেই ইনসিকিউরিটিটাকে কনফ্লিক্টটা অ্যারাইজ করছে এবং সেখান থেকেই সেটা নিয়ে ছবিটা এগোচ্ছে। তো এরা নিজেদের দুটো যে ইনসিকিউরিটিটা আছে সেটা ছোটোবেলা থেকে আছে, এবং সেই ইনসিকিউরিটিটা তারা কীভাবে তোমার ওভারকাম করছে এবং এই কঠিন দুনিয়ার সাথে কঠিন দুনিয়াতে যে চ্যালেঞ্জগুলো আছে সেই চ্যালেঞ্জগুলো সে কীভাবে ওভারকাম করে তোমার নিজেদের এস্টাবলিশ করছে, এবং তারপর কীভাবে আস্তে আস্তে তারা একে অপরের প্রেমে পড়ছে এবং সেই সম্পর্কটার শেষ কী পরিণতি হয় সেটাই হচ্ছে এই ছবিটা। এর চেয়ে বেশি জানতে গেলে আপনার ছবিটা দেখতে হবে। তো ছবিটা কীরকম হয়েছে? ছবিটা আমার খারাপ লাগেনি, মোটামুটি বলবো একটা ডিসেন্ট একটা রিয়েলিস্টিক লাভ স্টোরি মুভি বানানোর চেষ্টা করেছে ডিরেক্টর। খারাপ না, দেখতে পারেন। যদি আপনি রিয়েলিস্টিক রোম্যান্টিক ড্রামা মুভি পছন্দ করেন তাহলে আমি বলবো, সাজেস্ট করবো অবশ্যই ছবিটা দেখতে পারেন। তো ছবিটার পজিটিভ দিক যেটা আমি বলবো সেটা হচ্ছে সিদ্ধার্থ চতুর্বেদী তোমার খুবই কন্ট্রোলড অ্যাক্টিং পারফরমেন্স দিয়েছে। কেন যাদের 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 ধরুন মনের মধ্যে কোনো ইনসিকিউরিটি আছে, তো সেই কেউই চায় না সেই ইনসিকিউরিটিটা বেরিয়ে আসুক, সেই ইনসিকিউরিটিটা সবসময় মনের মধ্যেই থাকুক। একটা উইকনেস কাজ করে, তো সেই উইকনেসটা বেরিয়ে যেতে না আসে মানুষ কি আর ভয় পায়, যাতে তোমার এমনি এই ক্রুয়েল ওয়ার্ল্ডে তোমার চ্যালেঞ্জের সাথে লড়াই করতে করতে মানুষ ক্লান্ত হয়ে যায় এবং তখন আরও জিনিসটা টাফ হয়ে যায় যখন যদি সেই ইনসিকিউরিটিটা বেরিয়ে আসে। তো সেই ইনসিকিউরিটিটাকে কীভাবে ওভারকাম করছে এবং সেই ইনসিকিউরিটির সময় বুঝে একটা ভেতরে একটা ফাইট হচ্ছে নিজের সাথে, নিজের যে উইকনেসটার সাথে, তখন ওর কীরকম রিয়াকশান থাকা দরকার, কীরকম তোমার এক্সপ্রেশন হওয়া উচিত, সেইগুলো খুব ভালো করেছে, খুব ভালোভাবে অভিনয় করেছে এবং খুব কন্ট্রোলড অ্যাক্টিং করেছে। আমি দেখেছি, আমি সিদ্ধার্থ চতুর্বেদী সব সিনেমা দেখিনি, গালি বয় দেখেছি, কিছু আর পার্টটা সিনেমা করেছি তার আমি অ্যাক্টিং দেখেছি, কিন্তু তার থেকে অনেক ম্যাচিওর পারফরমেন্স দিয়েছে, খুবই কন্ট্রোলড অ্যাক্টিং করেছে। মৃণাল ঠাকুরের পারফরমেন্স ভীষণ ভালো, ইমোশনাল মোমেন্টসে মৃণাল ঠাকুরের পারফরমেন্স এখানে ভীষণ ভালো হয়েছে বলবো। আর হচ্ছে সিনেমাটোগ্রাফিটা খুব ভালো, ব্যাকগ্রাউন্ড মিউজিক সিনেমার যে মুডটাকে খুব ভালোভাবে হেল্প করেছে। গানের মুভিটার যে মিউজিকটা সেটাও বেশ ভালো। আসমা আসমা গানটাও তোমার খুব ভালো হয়েছে বলবো। কারণ আসমা আসমা গানটা শুনলে আপনার মনে হবে যে আপনি ওল্ড কোনো ক্লাসিক বলিউড মুভি দেখছেন, স্পেশালি যেগুলো 2000s হতো বা মিড 2000s, ধরুন 2005-06 এই সময়গুলো। তো ওই টাচটা মনে পড়ি, সিনেমাটা দেখার সময় ওটাই মনে হবে যেন একটা আপনি পুরনো রোম্যান্টিক সিনেমা কোনো দেখছেন। তো যারা একটু ক্লাসিক রোম্যান্টিক মুভি দেখতে পছন্দ করেন বা ভালোবাসেন তাদেরকে আমি বেশি করে সাজেস্ট করবো এই সিনেমাটা দেখতে। মুভিটার নেগেটিভ যদি আসি সেটা হচ্ছে তোমার মুভিটার স্ক্রিন প্লেটা একটু ভীষণ স্লো বলবো, কারণ স্ক্রিন প্লেটা এডিটিংটা আমি বলবো একটু টাইট হলে ভালো হতো। পেসিংটা একটু ভীষণ তোমার স্লো হয়ে গেছে, কারণ মুভিটার খুবই আস্তে আস্তে তোমার যেভাবে মুভিটা এগোচ্ছে সেই অনুযায়ী তোমার মুভিটা তোমার অনেক বেশি তোমার ফাস্ট হতে হতো। কেননা এই সব রোম্যান্টিক সিনেমাতে আমি মনে করি যদি পেসিংটা একটু পড়ে যায় না, এডিটিংটা যদি ঠিকঠাক তার স্ক্রিন প্লে যদি টাইট না হয়, তাহলে কী হয় সেই ইন্টারেস্টটা তুমি দেখার সময় হারিয়ে ফেলবে। আর সেকেন্ড হাফ থেকে যখন ইন্টারভেলের পর থেকে যখন মুভিটা শুরু হয় তখনই আস্তে আস্তে কী হয় তোমার ওই যেহেতু পেসিংটা একটুখানি টাইট না, স্ক্রিন প্লেটা একটুখানি তোমার আস্তে আস্তে পড়ছে, মুভির পেসিং স্লো হয়ে যাচ্ছে। আর খুবই গল্পটা একদম স্ট্রেট, দেখতে দেখতে আপনি বুঝেই যাবেন যে ক্লাইম্যাক্সে কী হতে চলেছে, প্রেডিক্টেবল স্টোরি বলতে কোনো টুইস্ট কিচ্ছু নেই। মাস অডিয়েন্সদের জন্য একটা সিনেমা নয়, যারা রোম্যান্টিক মুভি দেখতে পছন্দ করেন তাদের কথা হয়েই সিনেমাটা বানিয়েছে ডিরেক্টর, সেটা বোঝা যায়। তাই সেই জিনিসগুলো যদি স্ক্রিন প্লেটা যদি একটু টাইট হতো, পেসিংটা ভালো হতো, এডিটিংটা যদি একটু স্ট্রং হতো, তাহলে আমার মনে হয় সিনেমাটা আরও অনেক বেশি ভালো হতো।
আর মুভিটার যে কনসেপ্টটা ছিল সেটা খারাপ না, বাট এক্সিকিউশন আমি বলবো একটু অভাব হয়ে গেছে সিনেমাটা। বাট ওভারঅল বলবো সিনেমাটা অ্যাটলিস্ট দেখার মতো, মানে দেখতে পারেন যদি যারা রোম্যান্টিক মুভি দেখতে পছন্দ করেন, যারা রিয়েলিস্টিক রোম্যান্টিক ড্রামা মুভি পছন্দ করেন দেখতে, তাদেরকে আমি সাজেস্ট করে একবার দেখতেই পারেন। ওয়ার্থ ওয়াচিং নাকি অ্যাভারেজ, তো না অ্যাভারেজ মুভি বলবো না, এটা জাস্ট অ্যাভারেজের থেকে একটু উপরে বলবো, মানে একবার দেখার মতো অ্যাভাব অ্যাভারেজ সিনেমা একটা তোমার দো দিওয়ানে এক শহর মে সিনেমা। তো এই হচ্ছে আমার তোমার রিভিউ দো দিওয়ানে এক শহর মে সিনেমাটা। আপনারা যদি ছবিটা দেখে থাকেন আমার কমেন্ট বক্সে লিখে যান আপনার ছবিটা কীরকম লেগেছে। আর ভিডিওটা ভালো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এরকম রিভিউ করতে মুভি ম্যাচিং মুভিজকে সাপোর্ট করো ও সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।